তার মানে আমার একটা নিউক্লিওজোম তৈরি হবে, নিউক্লিওজোম একটা স্ট্রাকচার হবে, ঠিক আছে? যেই স্ট্রাকচারটা আমরা মানে দেখবো যে তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, ডিএনএ তে তৈরি হচ্ছে, ডিএনএ তে তৈরি হবে। মাইন্ডেড এইটা শুধুমাত্র ইউক্যারিওটিক ডিএনএ তে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে নিউক্লিওজোম তা আমরা কোথায় দেখতে পাবো, ইউক্যারিওটিকে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় প্রোক্যারিওটিকে দেখতে পাবো না, তাহলে প্রোক্যারিওটিকের ডিএনএ কেমন হয়, সার্কুলার ডিএনএ হয়, ঠিক আছে? তো প্রোক্যারিওটিকের ডিএনএ তে আমরা কোনোদিনই নিউক্লিওজোম দেখতে পাবো না, আমরা যা দেখতে পাবো সেটা ইউক্যারিওটিক ডিএনএ, যেটা লিনিয়ার হয়। ইউক্যারিওটিক ডিএনএ কেমন হয়, বেসিক্যালি লিনিয়ার টাইপের হয়, কেমন হয়, লিনিয়ার ডিএনএ। আর প্রোক্যারিওটিক ডিএনএ কেমন হয়, সার্কুলার ডিএনএ, সার্কুলার ডিএনএ, মনে থাকবে? তো একটা ডিএনএ, ঠিক আছে, লিনিয়ার ডিএনএ বলা হয় যে একটা সেলকে, ঠিক আছে, কি বলা হয়, যে একটা কোষকে যদি আমি একটা কোষের ভেতর থেকে, যে কোনো একটা সিম্পল কোষের ভেতর থেকে যদি আমি সমস্ত ইয়াটাকে বের করি, ঠিক আছে, একটা কোষের ভেতর থেকে যদি সমস্ত ডিএনএকে যদি বার করি, তাহলে আমার কি হবে, মানে কত বড় একটা ডিএনএ মানে পাওয়ার সম্ভাবনা আছে না, একটা 2 মিটার লম্বা একটা সুতা বা দড়ি পাওয়ার সম্ভাবনা আছে। মানে আমি কি বলবার চেষ্টা করছি, যে একটা কোষ, লেটস সাপোজ কি একটা হিউম্যান সেলের নিউক্লিয়াসের ভেতর থেকে কটা ডিএনএ আছে, 46টা ডিএনএ আছে বা 23 জোড়া ডিএনএ আছে, ঠিক আছে? তো সেই 23 জোড়া ডিএনএ কে যদি আমি বের করি আর সবাইকে এরকম একটার সাথে একটা যুক্ত করি, তো টোটাল 2 মিটার লম্বা একটা ডিএনএ হওয়ার কথা, 2 মিটার, ঠিক আছে? তো এই 2 মিটার লম্বা ডিএনএটা ভেতরে ওই একদম ছোট্ট অবস্থাতে থাকে, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে, তাহলে এক একটা ডিএনএ নির্দিষ্ট একটা লেন্থ আছে, তো কেমন টাইপের, আমাদের হিউম্যান মানে লিনিয়ার টাইপের, তো হিউম্যান মানে লিনিয়ার টাইপের যেহেতু, তাহলে এই লিনিয়ার ডিএনএটা এটা সবসময় যদি খোলা অবস্থায় থাকে, মাইন্ডে সবসময় যদি খোলা অবস্থায় থাকে, তাহলে কি হবে, তাহলে এইটা সেলের ভিতরে নিউক্লিয়াসে এরকম ছড়াই ছিটাই থাকবে, যেটা আমরা প্রোফেজ 1-এ মিওসিসে বা মাইটোসিসে দেখেছি ভালোভাবে, কি না ডিএনএটা ছড়াই ছিটাই আছে, ঠিক আছে? ছড়াই ছিটাই থাকলে কি হয়, সবথেকে সুবিধা অসুবিধা, ছড়াই ছিটাই থাকলে অসুবিধা হচ্ছে প্রচুর, যে পুরো জায়গাটা অকুপাই করে রাখে। এখানে তোরা যেরকম লিনিয়ার বসে আছিস, এখানে যদি তুই এখানে তাহলে কি ছড়াই ছিটাই হতো, আমি এই যে অ্যারেঞ্জ হয়ে দুটো ক্যামেরা আমার এখানে সামনে লাগা আছে, তাহলে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা সম্ভব হতো না, যদি তোরা ছড়াই ছিটাই বলে আমার কনসেন্ট্রেশন মানে হয়ে উঠতো না। তো সে একইভাবে ছড়াই ছিটাই থাকলে প্রচুর অসুবিধা। এবং আমরা সেল সাইকেলের প্রত্যেকটা ফেজে দেখেছি, কি ফেজে দেখেছি আমরা সেল সাইকেলকে, আমরা শুরু করেছিলাম G1 দিয়ে, তারপর আমরা S ফেজ দেখেছি, তারপর আমরা G2 দেখেছি, তারপর আমরা M ফেজ দেখেছি। তো G1 ফেজে আমরা বলেছিলাম যে S ফেজে বিশেষ করে আমরা বলেছিলাম যে ক্রোমোজোমটা আর ক্রোমোজোম অবস্থায় থাকে না, ক্রোমাটিডে বা ক্রোমোমিয়া বা ক্রোমোনিমাতে পরিণত হয়ে যায়, খুলে যায়, ঠিক আছে? এই খুলে যাওয়ার কারণ ছিল রেপ্লিকেশন, খুলে যায়। কিন্তু আমরা তার সাথে এটাও বলেছিলাম যে G2 পেলে যখনই M ফেজে ঢুকবে, এবং M ফেজের ভাগ আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, তার মধ্যে মেটাফেজে কিন্তু ক্রোমোজোমই হতে হবে, মানে এই ছড়াই ছিটাই থাকলে চলবে না, তাকে কি হতে হবে, অ্যারেঞ্জ হতে হবে প্রপারলি। তো প্রপারলি অ্যারেঞ্জড হওয়ার জন্য সে ইউক্যারিওটিকদের ক্ষেত্রে এই প্রপারলি অ্যারেঞ্জমেন্টটাকে আমরা নিউক্লিওজোম বলি, ঠিক আছে? এবং এই পদ্ধতিটা প্রত্যেকটা একটা মডেল থাকে, যে আমি অমুক মডেলে কাজ করছি, থাকে না, নতুন স্কিম হয় যখন, তখন সেটাকে মডেল বলা হয়। তো সেই জন্য নিউক্লিওজোমকে মডেল বলা হয়, ঠিক আছে? তাছাড়া নিউক্লিওজোমকে আলাদা করে নিউ বডিজও বলা হয়, কি বলা হয়, নিউ বডিজ, ঠিক আছে? নিউ বডিজও বলা হয়, নিউক্লিওজোমকে কি বলা হয়, নিউ বডিজও বলা হয়, ঠিক আছে? নিউক্লিওজোম মডেলটা হচ্ছে নিউক্লিওজোম মডেল মানে নিউক্লিওজোমটা তৈরি হচ্ছে কিভাবে, নিউক্লিওজোম একটা স্ট্রাকচার, ঠিক আছে, সেইটা তৈরি হবে, সেইটাই দেখবো আমরা কিভাবে তৈরি হয়। মানে এটা তো এমন কিছু বড় ব্যাপার না, কিন্তু এইটাতে আমরা দেখবো যে একটা ক্রোমোজোম কিভাবে প্রোটিনের সাথে লিঙ্কড হয়, এবং লিঙ্কড হওয়ার ফলে সেইটাতে সেই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এখানে আর কিছু নাই, কোনো জটিল কিছু ব্যাপার নাই, একটা নর্মাল একটা ডিএনএ আছে, কি দেখবো আমরা, একটা নর্মাল ডিএনএ আছে, ডিএনএ এরকম লিনিয়ার অবস্থায় আছে, ঠিক আছে? এই লিনিয়ার অবস্থায় ডিএনএটা সে কি করে
পেঁচাবে এবং পেঁচাই নিয়ে সে কি করে একটা ক্রোমোজোম তৈরি করবে। এইটাই হচ্ছে জার্নি। এই যে জার্নিটা এইখান থেকে এত দূর অবধি এইটাই হচ্ছে নিউক্লিওজোম। ঠিক আছে, এই জার্নিটাকে আমরা নিউক্লিওজোম বলছি। তাহলে কি হয়, দেখ নিউক্লিওজোম মডেলের সবথেকে ভাইটাল জায়গা হচ্ছে, নিউক্লিওজোম মডেলের ভাইটাল জায়গা হচ্ছে আমাদের নিউক্লিওজোম মডেল তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু প্রোটিনের উপর নির্ভরশীল থাকতে হয়। এবং প্রত্যেক দিনের মতো আমি যে প্রত্যেকদিন আমি যে কনসেপ্টটা তোদেরকে বলি, যেটা দিয়ে আমার মনে হয় যে তোদের বুঝতে অনেক সুবিধা হবে, সেই কনসেপ্টটা হচ্ছে যে মানে সব থেকে ভালো আমার মনে হয় যে চুলটা ধর খোলা অবস্থায় আছে, ঠিক আছে, মোটামুটি একটা 30 সেন্টিমিটারের চুল খোলা অবস্থায় আছে একজন মহিলা, ঠিক আছে, সেই খোলা চুলটাকে বাঁধার জন্য আমাকে কি কি ব্যবস্থা অ্যাডাপ্ট করতে হবে। তাহলে খোলা চুলকে বাঁধার জন্য আমাকে যে ব্যবস্থা অ্যাডাপ্ট করতে হবে সেইটা খুব সিম্পল। আমরা কি করি, সেইটাকে বেনুনি করার চেষ্টা করি, বেনুনি করার চেষ্টা করি বা গার্ডার দিয়ে খোপা করার চেষ্টা করি, যেন তেন প্রকার না আমাদের একটা হেল্পিং হ্যান্ড লাগে। হয় আমরা প্রসেসের মধ্যে আচ্ছা বেনুনি করলেও শেষে আমাকে একটা গার্ডার দিতে হয়, ঠিক আছে, বেনুনিও যদি করি শেষে আমাকে কি করতে হয়, একটা গার্ডার দিতে হয়। তো এই গার্ডার দেওয়ার যে ব্যাপারটা, তাহলে আমাকে একটা গার্ডার চাই, আমাকে ডিএনএটাকে গুছানোর জন্য আমার কি চাই, একটা গার্ডার চাই। এইখানে গার্ডার হিসেবে কে ইউজ হবে, প্রোটিন ইউজ হবে, ঠিক আছে, এখানে গার্ডার হিসেবে কে ইউজ হবে, প্রোটিন। তাহলে আমার নিউক্লিওজোম মডেলকে বানানোর জন্য আমার কি চাই, প্রোটিন চাই, প্রোটিন চাই। এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে ডিএনএ প্রোটিন। তো ডিএনএ প্রোটিনকে আমরা দুভাগে ভাগ করি, একটা করি হিস্টোন প্রোটিন, একটা করি নন হিস্টোন প্রোটিন। কি কি করি, হিস্টোন প্রোটিন, একটা করি নন হিস্টোন। এইবারে এই যে হিস্টোন প্রোটিন লিখছি, এই হিস্টোন প্রোটিন বেসিক্যালি ব্যবহৃত হয় কিসের জন্য, হিস্টোন প্রোটিন ব্যবহৃত হয় একমাত্র নিউক্লিওজোমটাকে, এই নিউক্লিওজোম মডেলটাকে তৈরি করার জন্য। আর নন হিস্টোন প্রোটিন কিসের, না নন হিস্টোন প্রোটিন ডিএনএ এর অন্যান্য কাজে ব্যবহৃত হয়, কিন্তু নিউক্লিওজোম মডেল বানানোর কিন্তু কোনো ভূমিকা থাকে না। এই হিস্টোন প্রোটিন ক ধরনের হয়ে থাকে, না হিস্টোন প্রোটিন হয়ে থাকে বেসিক্যালি H1 H2, ঠিক আছে, H2 এর ভাগ আছে H2A H2B, ঠিক আছে, H3 আর H4, 1 2 3 4, তার মধ্যে আরো দুটো ভাগ আছে H2 এর, তার মানে পাঁচ ধরনের নিউক্লিওজোমের প্রোটিন তৈরি হয়ে থাকে, ঠিক আছে। কি প্রোটিন বলছি আমরা, এটা হিস্টোন প্রোটিন বলছি, হিস্টোন প্রোটিন। আচ্ছা নন হিস্টোন প্রোটিন তাহলে কারা, যারা হিস্টোন প্রোটিন নয় তারাই নন হিস্টোন প্রোটিন। এইরকম কি আছে ডিএনএ তে, এই ডিএনএ স্ট্রাকচারে ডিএনএ রেপ্লিকেশনের সময় একটা বিশেষ প্রোটিন ব্যবহৃত হয়, ডিএনএ রেপ্লিকেশনের সময়, যার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। আরেকটা হয় স্ক্যাফোল্ড প্রোটিন, স্ক্যাফোল্ড প্রোটিন। এরা সব ডিএনএ তে ব্যবহৃত হয়, কিন্তু ডিএনএ কখন, ডিএনএ পলিমারেজ ডিএনএ রেপ্লিকেশনের সময় ব্যবহৃত হয়, ঠিক আছে, রেপ্লিকেশনের সময় ব্যবহৃত হয়। স্ক্যাফোল্ড প্রোটিনও ডিএনএ এর অন্যান্য কাজে ব্যবহৃত হয়, কিন্তু কিসে ব্যবহৃত হয় না, না নিউক্লিওজোম মডেল তৈরিতে ব্যবহৃত হয় না। নিউক্লিওজোম মডেল তৈরিতে একমাত্র ব্যবহৃত হয় হিস্টোন প্রোটিন। ও হিস্টোন প্রোটিনের মধ্যে কে আছে, হিস্টোন 1 হিস্টোন 2, হিস্টোন 2 এর দুটো ভাগ, হিস্টোন 2A হিস্টোন 2B হিস্টোন 3 আর হিস্টোন 4, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেসিক ইনফরমেশন। কার ব্যাপারে বেসিক ইনফরমেশন, না এইটা হচ্ছে আমার নিউক্লিওজোম মডেলের যেটা বেস, তার উপর দাঁড়ানো এই কনসেপ্টটা, ঠিক আছে। কিভাবে তাহলে নিউক্লিওজোম মডেলটা তৈরি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে কি কি আছে, H2 আছে, H1 আছে, H2 আছে, H2A আছে, H2B আছে, H3 আছে, H4 আছে। এই যে এতগুলো আছে, কটা আছে, 1 2 3, মানে 1 2 3 4 5, এই যে 5টা হিস্টোন প্রোটিন আছে, তার মধ্যে যে কোনো চারটা না, H1টা বাদ দিয়ে বাকি 4টা মিলে একটা অক্টামার সৃষ্টি করে। কি করে, অক্টামার। ওইটাকে আমরা বলি হিস্টোন অক্টামার। কি বলি, হিস্টোন অক্টামার। কি বলি, হিস্টোন অক্টামার। কিভাবে তৈরি হয়, না এইখানে থাকে H2A H2B H3 আর H4। আচ্ছা 4টা হয়েছে, 4টা হলে কি বলা হয়, টেট্রাড বলে। তাহলে তার অক্টা হবে না, অক্টা মানে কটা থাকা দরকার,
থাকে এক একটা। H2A দুটো থাকবে, H2B দুটো থাকবে, H4 দুটো থাকবে, H3 দুটো থাকবে। এইটাকে যদি আমি প্রপারলি অ্যারেঞ্জ করি তাহলে এইরকম দেখায় H2A এইখানে একটা, এইদিকে একটা, H2B এখানে একটা, এইদিকে একটা, H3 এখানে একটা, তার পেছনে একটা, H4 এখানে সামনে একটা, তার পেছনে। টোটাল 8টা প্রোটিন মিলে একটা প্রোটিন কমপ্লেক্স তৈরি হয়, যাকে আমরা হিস্টোন অক্টামার বলি। ঠিক আছে, তাহলে হিস্টোন অক্টামার তৈরি করতে হবে একটা আমাকে। এবং মাইন্ড এই যে এক একটা H3 H4 এরা কারা? এরা এক একটা প্রোটিন বলছি আমি, হ্যাঁ ঠিক তো, এরা এক একটা প্রোটিন। এই প্রোটিনকে যদি আমি লম্বা লম্বা এরকম দাঁড় করাই তাহলে এইগুলো এক একটা কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ধর এইটা আমার H2A বা এটা আমার H2B, তাহলে এটা একটা লম্বা প্রোটিন। প্রোটিন কি লম্বাটা, প্রোটিনটা সাধারণত গোল অবস্থায় থাকে, সেটা যদি টানি আমি তাহলে চেন হয়ে যাবে। তো তাতে মাঝে কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড থাকবে, এক একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কেউ হয়তো 200টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কেউ হয়তো 250টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কেউ হয়তো 130টা অ্যামাইনো অ্যাসিড, কেউ 123টা অ্যামাইনো অ্যাসিড, এইরকম বিভিন্ন নাম্বার এর অ্যামাইনো অ্যাসিড দিয়ে এই হিস্টোন প্রোটিনটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এই চারটা ডাবলিং করে তারা একসাথে কি করেছে? হিস্টোন অক্টামার। তার জন্য যদি এক্স্যাক্টলি আমরা ছবিটা আঁকি, এই দিক থেকে ল্যাজ বেরায়, এই দিক থেকে ল্যাজ বেরায় থাকে, এই দিক থেকে ল্যাজ বেরায় থাকে, এই দিক থেকে ল্যাজ বেরায় থাকে। এই ল্যাজটা আর কিছু না, অ্যামাইনো অ্যাসিড টেল বলা হয় এটাকে, অ্যামাইনো অ্যাসিড টেল বলা হয়। ঠিক আছে, এন টার্মিনাল, একটা সি টার্মিনাল, একটা এন টার্মিনাল, আবার একটা এন টার্মিনাল টু সি টার্মিনাল, সি টার্মিনাল, এন টার্মিনাল, এরকম থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে হিস্টোন অক্টামার। এইটাই হচ্ছে সেই গার্ডারটা যে কি করবে? আমার ডিএনএটাকে বেঁধে রাখবে। ঠিক আছে, তো এই গার্ডারটাই হচ্ছে আসল। ঠিক আছে, তো এইবারে আমরা কি করব? তাহলে এইটা আমরা দেখব ব্যাপারটা। তাহলে আমরা এতটা বুঝতে পারছি যে H2A H2B H3 H4 এরা সবাই এক একটা কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি প্রোটিন। ঠিক আছে, এবং এইটা একটা শর্ট প্রশ্ন বা এটা একটা ভাইটাল ইনফরমেশন যে এই হিস্টোন প্রোটিনের প্রত্যেকটা কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে? না আর্জিনিন আর লাইসিন, এই দুটো অ্যামাইনো অ্যাসিড সবথেকে বেশি। কোন দুটো অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে? আর্জিনিন আর লাইসিন। H2A H2B H3 H4 এই চারটা প্রোটিনকে ডাবলিং করে আমরা একটা স্ট্রাকচার বানাইছি যার নাম দিয়েছি হিস্টোন অক্টামার। কি নাম দিয়েছি? হিস্টোন অক্টামার। আচ্ছা, তাহলে H1 বাকি আছে, বেশ H1 বাকি আছে, তার মানে নিশ্চয়ই আমরা H1 এর একটা ফাংশন দেখতে পাবো ফার্দার। ঠিক আছে, এতটা ক্লিয়ার আছে কনসেপ্ট? এই ক্লিয়ার কনসেপ্ট থাকলে আমাদের কিন্তু ফার্দার আর ভাবনা চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওইদিকে চলে যাবো। ওইদিকে কি দেখবো? এইবার আমরা দেখবো যে ধর একটা ডিএনএ আছে, তাহলে আমি কোন সময়ের কথাটা ভাববো? এক্স্যাক্টলি সেল সাইকেলের একটা নির্দিষ্ট সময়ের কথা আমাকে ভাবতে হবে, যে সময় আমার কি হচ্ছে, যে সময় আমার ক্রোমোজোমটা তৈরি হচ্ছে। তাহলে ধর আমার এটা G1 ফেজ, এখানে কি আছে? এইখানে আমার ডিএনএটা ওপেন আছে কি ক্লোজ আছে আমার ভাবার দরকার নেই, সাধারণত এইখানে কি আছে? ক্রোমোজোম অবস্থাতেই থাকে। এবারে চলে যায় এস ফেজ, G1 এর পর এস ফেজ। এতক্ষণ কি ছিল? ক্রোমোজোম অবস্থায় ছিল, কিন্তু কি হয়ে গেছে? ডিএনএ অবস্থায় পরিণত হয়ে গেছে। বাট আমার কনসেপ্টটা এখানে ডিএনএ থেকে মানে ক্রোমোজোম থেকে ডিএনএ বানানো তো না, ডিএনএ থেকে ক্রোমোজোম বানানো, সুতা থেকে সেটাকে শক্ত দড়ির মতো বানাবো। তাহলে এবারে চলে G2 ফেজে। আচ্ছা, G2 ফেজে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি বললাম যে এখনো খোলা অবস্থাতেই আছে। ঠিক আছে, এখনো কিন্তু শক্ত হয় নাই। ঠিক আছে, চলে আয় তাহলে আমার এম ফেজে। এম ফেজের চারটা ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজে মাস্ট এখানে আমার ক্রোমোজোমই লাগবে, এখানে আমার ক্রোমোজোম স্ট্রাকচারই লাগবে। তার মানে প্রোফেজ হচ্ছে সেই ভাইটাল জায়গাটা যেখানে আমার ডিএনএ থেকে ক্রোমোজোমে পরিণত হওয়ার যে সিকোয়েন্সটা সেটা স্টার্ট হয়ে যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমরা অলরেডি সেল সাইকেল পড়েছি, তো সেল সাইকেল যদি আমাদের পড়া আছে তাহলে আমার এই জায়গাগুলো সহজ লাগা উচিত। ঠিক আছে, তো সহজ লাগছে এই কারণেই কারণ আমরা সেল সাইকেল, সেল ডিভিশন, তার মধ্যে মাইটোসিস মিওসিস আমাদের অলরেডি পড়া আছে। ঠিক আছে, মিওসিসের ভিডিওটা তো রেকর্ড করে মানে চ্যানেলে দেওয়াও আছে।
তাহলে এইবারে দেখ, তাহলে এইবারে আমরা এই জায়গাটা দেখবো, তাহলে G2 তো পর্যন্ত আমার কিন্তু কি ডিএনএ অবস্থাতেই থাকবে। তাহলে প্রোফেজ, যখন প্রোফেজ শুরু হবে তখন ডিএনএ থেকে সেইটা কিসে পরিণত হয়ে যাবে, ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে। যখন প্রোফেজ থাকবে তখন এই পদ্ধতিটা শুরু হবে। তাহলে নিউক্লিওজোম তৈরি হওয়ার পদ্ধতি কোথায় শুরু হবে, না সেইটা G2 থেকে প্রোফেজ 1 তক হয়ে যাবে। এবং লেট প্রোফেজ বা আর্লি মেটাফেজ, মাইন্ড লেট প্রোফেজ বা আর্লি মেটাফেজ, এই দুটো সময়ে আমি দেখব যে ডিএনএটা কিন্তু কি হয়ে গেছে, সে মাইটোসিস হোক আর মিওসিস হোক, তার যদি মিওসিসে যদি ক্রসিং ওভারও করার থাকে ডিপ্লোডিংটা কমপ্লিট হবে আর সেই ক্রোমোজোম বানাতে শুরু হবে। এই বানাতে শুরু হয়ে যাওয়া মানে তো আমার নিউক্লিওজোম বানাবে, এই সময়ই দরকার হবে হিস্টোন প্রোটিন। হ্যাঁ, সেই হিস্টোন প্রোটিন কিভাবে বানাবে সেইটাই আমরা দেখবো এক্সাক্ট। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমার নর্মাল কি অবস্থায় আছে, ডিএনএ অবস্থায় আছে। ডাবল হেলিক্স কেমন অবস্থায় আছে, ডাবল হেলিক্স অবস্থায় আছে। এই ডাবল হেলিক্স স্ট্রাকচারে এইখানে কি হবে, আমার হিস্টোন অক্টামারটা যুক্ত হবে। কে যুক্ত হবে, হিস্টোন। এই হিস্টোন অক্টামার কেমন দেখতে, এইরকম। তাহলে এইখানে আছে H2A, H2B, H3, H4, এইটাই ডাবল হবে, এইটাও ডাবল হয়ে এরকম থাকবে। এইটা যুক্ত, এইটা বুঝতে পারবে। এইটা যুক্ত যদি হয়ে যায় তাহলে কি, এইটার সাথে এইটা যুক্ত যদি হয়ে যায় এইরকম হয়ে যাবে। এইটা এটার সাথে যুক্ত, তাইলে গল্প শেষ। তাইলে এটা নিউক্লিওজোম, তাইলে এটা নিউক্লিওজোম হবে। এতটা ক্লিয়ার আছে না, এইটুকু যদি ক্লিয়ার হয়ে গেছে তাহলে মোটামুটি করে বুঝতে পারবে ব্যাপার। নিউক্লিওজোম মডেল খুব সহজ, সত্যি সত্যি নিউক্লিওজোম মডেল খুব সহজ, মানে এটা ইয়ার কি না। কিন্তু এই ছোট ছোট জায়গায় যেমন তোদের এইটা তোদের ক্লাস 11 এর বইতেও আছে, ক্লাস 10 এর বইতেও আছে, তোদের যারা নিট পরীক্ষা দিবি তাদের জন্য আছে, যারা এনএম জিএনএম বিএসসি নার্সিং তাদের জন্য আছে। ইনফ্যাক্ট ক্লাস 12 এর বইতেও নিউক্লিওজোম মডেল আছে। ক্লাস 12 এ যখন তোরা ইয়ার চ্যাপ্টারটা পড়বি, ওই জেনেটিক্সের সেকেন্ড চ্যাপ্টারটা, তখনও কিন্তু নিউক্লিওজোম মডেল আছে। একই জিনিস, মানে ভাইটাল যেটা কনসেপচুয়াল ব্যাপার থাকে সেইটা কিন্তু রিপিটের পর রিপিট হয়। বেশ, তাহলে আমরা এইটা যেটা, এই যে জায়গাটা এইটা দেখছি, তাহলে একটা সিম্পল লিনিয়ার ডিএনএ আছে। কেমন ডিএনএ, ইউক্যারিওটিক ডিএনএ। হ্যাঁ, তার সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হবে। কি হয় তাহলে আবার দেখছি, আবারও দেখি না, একটা ডিএনএ আছে। ঠিক আছে, তাহলে ডিএনএ সবসময় কেমন থাকে, ডাবল হেলিক্স থাকে। আচ্ছা, হ্যাঁ, ডাবল হেলিক্স থাকে, তার সাথে হিস্টোন অক্টামার আছে। হিস্টোন অক্টামার মানে এখানে অবশ্যই অবশ্যই কি 8টা, তাহলে এখানে H2A, H2B, H3, H4 আর এটা ডাবল থাকবে, এইটা যুক্ত হবে। তো কেমন ভাবে যুক্ত হয় এইটাই হচ্ছে গল্প, কেমন ভাবে যুক্ত হবে এইটাই হচ্ছে গল্প। তাহলে এইটা ধর একটা লম্বা ডিএনএ আছেই, তো সেখানে এটা বসবে। হ্যাঁ, এইটার উপর এটা বসবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ডিএনএটা, এটা ডিএনএ ডাবল হেলিক্স, এইটা আর এটা দুটো হেলিক্স এরকম। ঠিক আছে, রেপ্লিকেশন যখন হয় তখন এরকম করে তার ইয়াটা তৈরি হয়। যাই হোক, এইটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর উপর কাকে কাকে বসাবো, তাহলে আমি হিস্টোন প্রোটিনকে বসাবো। বসাই হিস্টোন প্রোটিন, এটা হচ্ছে আমার হিস্টোন প্রোটিন বসাইছি। কটা হিস্টোন আছে এখানে, টোটাল 8টা। কত ধরনের আছে, 4 ধরনের আছে। এইবারে এইটাকে যখন আমি বাঁধি, যদি এইটাকে এইদিকে নিয়ে চলে এলাম, বুঝতে পারছিস, তাহলে আমার এইরকম অবস্থায় ছিল, এইটা এইদিকে ছিল, এইটা এইদিকে ছিল। তো আমার যদি বাঁধতে হয় তো আমি এইটাকে এইদিকে নিয়ে চলে যাবো আর এইটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তবে তো একটা ভালো বাঁধন হবে। আর গিট তো দিতে পারছি না আমি, যদি এইটা এটা গিট দিয়ে দিই, এই ডিএনএটা আরো এইদিকে অনেকটা লম্বা আর ডিএনএর এই দিকটা আরো লম্বা, বুঝে গেল? গিট দিতে পারবো কি, অসম্ভব। মানে গার্ডারটা ঢুকাইছি, ঢুকানো তো কই ঠিক আছে, বা এই মানে এরকম করে একটা টান সৃষ্টি করেছি। আচ্ছা, তাহলে ডিএনএটা কেমন দেখবে, তার ডিএনএ তে ফসফরাস থাকে, সুগার আছে, নাইট্রোজেন বেস আছে। তো তাদের সাথে যখন আমি ওই বেসিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হিস্টোন প্রোটিন দিয়েছি, সংমিশ্রণ কি হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। সংমিশ্রণ কি হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। তার জন্যই লাইসিন আর আর্জিনিন বেশি বেশি করে থাকে হিস্টোনে। এই হিস্টোনটা
এইটা তো চারটা মেন প্রোটিন দিয়ে তৈরি, যারা বেসিক্যালি লাইসিন আর আর্জিনিন দিয়ে তৈরি হয়েছে। তো তারা মেজরলি এইটার সাথে এইটা যাতে বাইন্ড হতে পারে তার জন্যই তারা আর্জিনিন আর হিস্টিডিন দিয়ে এই আর্জিনিন আর লাইসিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটা বুঝতে পারলি কারণটা কেন তারা মানে ওই বেসিক টাইপের হয়। আচ্ছা, আমি তাহলে এই দিক থেকে এই দিকে নিয়ে গেলাম, এইটুকু হবে ডিএনএটা এইরকম করে এরকম ঘুরে যেতে পারে কিন্তু পুরাটা ঘুরবে না। তাহলে এই দিক থেকে এই দিকে গেল, তো এইটা এই দিক থেকে এই দিকে গেল। এখন এইটা একটা মোটামুটি একটা কি হচ্ছে বন্ধন হয়েছে, কিন্তু এটা পার্মানেন্ট হচ্ছে না, যে কোনো সময় খুলে যেতে পারে বা এদিক দিয়ে পিচকে বেরিয়ে যেতে পারে। নেহাতি ইয়াদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট কাজ করছে, হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, তার জন্যই আটকে আছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। এখন এইটা এরকম থাকলে তো আমার পুরো স্ট্রাকচারটা তৈরি হওয়া সম্ভব না। আমি এরকম করে এরকম বন্ধন সৃষ্টি করছি। তো এইখানে কি করলো বুদ্ধি করে বলছে যে দেখ মনে আছে H2A পড়েছি আমরা। আচ্ছা, H2A, H2B, H3 আর H4 এই চারটা তো এখানে আছে, কিন্তু H1 বলেও তো একটা প্রোটিন ছিল। হ্যাঁ, সেইটা কোথায়? তখন বললো যে সেইটাকে নিয়ে আসো। এইবারে সেই H1 এর যে প্রোটিনটা, ঠিক আছে, H1 নামে যে প্রোটিনটা তাকে নিয়ে আসা হয়েছে। সেই H1 প্রোটিনটা কি করছে, H1 প্রোটিনটা এইবারে এই জায়গাটাতে বসছে। তো ছোটবেলায় এই যে এই জায়গাটা যদি আমি চাপ দিই, আঙুল দিয়ে দিই, এরকম মানে গিঠা বাঁধার আগে আমাদের আঙুল দিয়ে চাপ দিতে বলে অনেক সময়, তোরাই বলবি হয়তো ছোট ভাই বোন বলবে এইখানে চাপ দিয়ে তাহলে গিঠাটা আমার ভালো হয়। তাহলে এই যে জায়গাটা তৈরি হয়েছে, এইখানে যদি আমি এইখানে একটা শক্ত পাড়ার জিনিস, হ্যাঁ শক্ত পাড়া একটা H1 প্রোটিনকে বসাই, তাইলে গল্পটা শেষ। অনেক সময় ফেভিকুইক দিয়ে আমরা কিছু আটকাই দিই, তাহলে ওই জিনিসটা আটকে থেকে যাবে। তো এইটা হচ্ছে H1, বাইরেটাতে আটকে থাকে। তাহলে এই যে ওভারঅল যে স্ট্রাকচারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছিস তোরা, হ্যাঁ ওই যেটা আর খুলবে না, আর খুলবে কি হয়ে গেল, এটা হয়ে গেল একদম আমার এইটাই হচ্ছে নিউক্লিওসোম, এইটাকেই নিউক্লিওসোম বলে। তাহলে একটা আমার ডিএনএ আছে, ডিএনএ এর একটা অল্প অংশ, ডিএনএটা তো আমার অনেক বড়, এটা তো আমার অনেক বড়, এইদিকেও বিস্তৃত এইদিকেও বিস্তৃত। তো এইখানের মধ্যে আমি নিউক্লিওসোম ধর আমি এখানে প্রোটিনটাকে ধরাইছি, তাহলে সঙ্গে সঙ্গে যখনই ধরাবে পাল্টি খাবে, এই ডিএনএটা এইদিকে চলে যাবে, এই ডিএনএটা এইদিকে চলে আসবে। এইবারে আসার পরও আমার স্যাটিসফ্যাকশন আছে কি না, এটা খুলে যেতে পারে। তা আমি এখানে কাকে বসাচ্ছি, H1 কে বসাচ্ছি, গল্প শেষ, একটা নিউক্লিওসোম তৈরি হয়ে গেল। এইরকম প্রচুর নিউক্লিওসোম পরপর। তাহলে এই জায়গাটা বাকি আছে, হ্যাঁ, আর এই দিকটা বাকি আছে, এটা তো আছে। এরা আর ঘুরে এইদিকে আসতে পারছে কি, পারছে না, এরা এইদিকে উঠে যাচ্ছে, এইদিকে উঠে যাচ্ছে। তার পাশে তাহলে এই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি আমি, এই জায়গাটা তো হয়ে গেল একটা নিউক্লিওসোম। তাহলে এই জায়গাটা চলে যায়, তাহলে এইখানে আরেকটা হিস্টোন প্রোটিন বসবে, অক্টাবার বসবে, আবার একই জায়গায় একই রকম ভাবে আবার H1 বসবে, হ্যাঁ, আবার এটা এইদিকে চলে আসবে। এইরকম করে করে পুরা ডিএনএটাতে হিস্টোন অক্টাবার বসে, আর তার উপরে H1 কি হয়ে যায়, তাকে যুক্ত হয়ে কমপ্লিট একটা নিউক্লিওসোমের স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, আবার দেখাচ্ছি জিনিসটা। তাহলে আমার এইটা এখানে বসলো, এবার দেখ তোর বুঝতে অনেক সুবিধা হবে। এটা কি করলে এখানে বসলো, এখানে বসার পর কি হচ্ছে, যাহা তখন এখানে বসে গেছে, ডিএনএটা কি পাল্টি খাবে, বুঝবার চেষ্টা কর। তাহলে ডিএনএটা এইদিকে চলে যাবে, পাল্টি খাইছে, আর এইদিকেটা এইদিকে যাবে, পাল্টি হচ্ছে। আচ্ছা, এইদিকে বিস্তৃত, এটা এইদিকে বিস্তৃত, তাহলে মাঝে কে আছে, হিস্টোন অক্টাবার আছে। আচ্ছা, এইখানে কে বসবে, তাই H1 প্রোটিন। এই যে স্ট্রাকচারটা, এইটাকে বলা হয় নিউক্লিওসোম স্ট্রাকচার, এটার নাম হচ্ছে নিউক্লিওসোম। বেশ, তাহলে এইটা যদি বুঝতে পারছিস, তাহলে এইখানে আরেকটু আমরা বুঝবার চেষ্টা করবো। তাহলে নিউক্লিওসোম তাহলে এইরকমটা একটা থাকে না, আমার এত বড় ডিএনএটাতে এইরকম হয়। বারবার দেখ, আমি ওই চুলের এক্সাম্পল বারবার দিই, এই জন্যই চুলের বেনুনের এক্সাম্পল এই জন্যই বারবার দিই, যে চুলটা আছে ধর এরকম, আমার এরকম ভাবে 3 ভাগে ভাগ করছি চুলটা, ঠিক আছে, এই দিক থেকে এইদিকে বেনুনটা নিয়ে আসছি, এদিক থেকে এইদিকে নিয়ে আসছি। তাহলে এইখানে আচ্ছা অনেক সময় কাটা ক্লিপ থাকে, এইখানে দিয়ে দিলে জিনিসটা আরো সুন্দরও দেখায়,
আর শক্ত হয়ে যায়, আবার এইদিকে চুলটা এইদিকে নিয়ে যাচ্ছে, এইদিকে চুলটা এইদিকে নিয়ে যাচ্ছে, আবার এখানে একটা কাটা ক্লিপ দিচ্ছে এইদিকে। এক্স্যাক্টলি নিউক্লিওজোম মডেলটা তো আমার এরকমই হচ্ছে। তাহলে আমার ডিএনএ আছে, ডিএনএ আচ্ছা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বারবার হয়তো সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা দেখাতে সুবিধা হয় সিঙ্গেল স্ট্যান্ড। নিউক্লিওজোম বসলো, নিউক্লিওজোম বসার পর কি হচ্ছে, তার এই দিকেটা এইদিকে চলে যাচ্ছে, আচ্ছা এই দিকেটা এইদিকে চলে যাচ্ছে, আচ্ছা আমার এইখানে কি হচ্ছে এই জোয়ান বসছে, আচ্ছা এই দিকেটা এবারে তো রইলো, তাহলে এইখানে তো আরো আমার নিউক্লিওজোম বসেছে, তাহলে কি হচ্ছে এই দিকের পোরশনটা আবার এইদিকে চলে যাচ্ছে কিছুটা, আর এই দিকেটা এইদিকে চলে আসছে। নিয়ে এইরকম তুই ওভারঅল যদি দেখিস জিনিসটা এইরকম এরকম ভাবে ঘুরে, ঠিক আছে, যেমন ভাবে ঘুরছে। তাহলে এইখানে একটা হলো, এটা এই পাল্টি গেল, আবার এটা এইখানে পাল্টি গেল, আবার এটা এইখানে পাল্টি গেল, আচ্ছা আবার এইটা এইখানে পাল্টি গেল, এইরকম করে গোল 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 করে জিনিসটা, যেটা অনেকটা ধর এইটা আমি কথা বলছি 5 মিটার, তো এইরকম ভাবে ধরার পর এরকম ধরার পর তার রিডিউস হয়ে 1 মিটারে পরিণত হচ্ছে, মানে কিছু না, তার দৈর্ঘ্যটাকে ছোট করে দেওয়া হচ্ছে, নাথিং বাট দ্য লেন্থ উইল ডিক্রিজ। এই পদ্ধতিতে আর বেশি কিছু উপকার হচ্ছে না, যে এখানে বিশাল কিছু ডিএনএটার উপকার হয়ে যাচ্ছে তা না, তা সে যে এত বড় জায়গাটা ধরে আর ঘুরে বেড়াচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, তাকে আস্তে আস্তে কি করে দেওয়া হচ্ছে, ছোট করে দেওয়া হচ্ছে, দেখ কনডেন্সড হয়ে যাচ্ছে না ব্যাপারটা, অনেক বেশি কনডেন্সড হয়ে যাচ্ছে। তো মানে ধর এতগুলো সুতা আছে, সেইখানে আমি সুতা দিয়ে যদি একটা সোয়েটার বানাই, কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, এতটা এতটা ফুলটা ছোট হয়ে যাচ্ছে এরিয়াটা। তো সেইটাই আর কি নিউক্লিওজোম মডেল আর কিছু। এইবারে গল্পটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে তাহলে আমি একটু দেখবো ভালো করে যে কি রকম কি দেখতে লাগছে। তাহলে যদি বারবার বারবার যদি নিউক্লিওজোমটা বসে, তাহলে আমার অ্যাকচুয়ালি ওভারঅল জিনিসটা দেখতে কেমন লাগবে। তো ওভারঅল জিনিসটা কিরকম দেখতে লাগবে, এরকম লাগবে। তাহলে একটা নিউক্লিওজোম আছে এরকম, তার সাথে এখানে একটা H1 আছে, আচ্ছা এইটা এবার এদিকে চলে আসছে, তাহলে এখানে আরেকটা নিউক্লিওজোম আছে, এরকম চলে যাচ্ছে, আচ্ছা এইখানে আরেকটা দিচ্ছে, এরকম চলে যাচ্ছে, তাহলে এইখানে একটা H1 আছে, এইখানে একটা H1 আছে, এখানে একটা H1 আছে, তাহলে আমার কটা আছে, এইখানে একটা হিস্টোন অক্টামার, এইখানে তার পাশে একটা হিস্টোন, এইটা এইখানে আরেকটা হিস্টোন অক্টামার। আচ্ছা হিস্টোন অক্টামার কাকে বেজানো অবস্থায় আছে, না এটা ডিএনএ কে বেজানো অবস্থায় আছে, কে বেজা আছে এখানে ডিএনএ, এইটা পুরাটাই ডিএনএ, এইটুকু পোরশন কি, এইটুকু পোরশন নিউক্লিওজোম মডেল তৈরি করেছে, নিউক্লিওজোম, এইটুকু নিউক্লিওজোম, আচ্ছা এইটুকু নিউক্লিওজোম আবার, আচ্ছা এইটুকু নিউক্লিওজোম আবার, বুঝতে পারছেন। তাহলে এত যে নিউক্লিওজোম আছে, এত যে নিউক্লিওজোম আছে, দেখ একটা নিউক্লিওজোম আর আরেকটা নিউক্লিওজোমের মাঝখানে একটা বেসিক ডিসটেন্স আছে, যেমন এইখান থেকে এইখানে একটা বেসিক ডিসটেন্স, যেখানে কিন্তু ডিএনএটা আছে, যেখানে কিন্তু ডিএনএ আছে, কিন্তু সেইখানে কোনো নিউক্লিওজোম নাই, মানে সেখানে কোনো হিস্টোন প্রোটিন নাই। আমি কি বুঝাতে পারছি? আমি বোঝানোর চেষ্টা করছি, একটা নিউক্লিওজোম হয়ে গেল, সেই ডিএনএটা কিছুক্ষণ পর আরেকটা নিউক্লিওজোম করেছে, তার কিছুক্ষণ পর মানে আরেকটা করেছে, কিন্তু মাঝে মাঝে একটা করে ফাঁকা জায়গা থাকছে, সেখানে কে আছে, একা ডিএনএটাই আছে, সেইখানে কিন্তু আর প্রোটিন ধরতে পারে, আরে মিনিমাম একটা ডিসটেন্স প্রয়োজন, ওই ফাঁকা থাকতেই হবে, আমার কিছু করার নেই। মানে তোরা তিনজন বসেছিস, তাহলে তোরা ওইখানটাতে, তাহলে মাঝে একটা মিনিমাম তো একটা গ্যাপ থাকা দরকার, হ্যাঁ একটা এইদিকে যারা বসবে তাহলে মিনিমাম একটা গ্যাপ থাকবে, ওইখান থেকে এইখানে একটা গ্যাপ থাকবে, ওইটাই আর কি। তাহলে একটা নিউক্লিওজোম আর একটা নিউক্লিওজোমের মাঝখানে যে মিনিমাম গ্যাপটা থাকে তাকে বলা হয়, এই পোরশনটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। কি বলা হয়? লিঙ্কার ডিএনএ। তো যখন নিউক্লিওজোম কাউন্ট করা হয় তখন এইদিকে লিঙ্কার ডিএনএ এবং এইদিকে নিউক্লিওজোম মিলে, মানে একটা নিউক্লিওজোম প্লাস একটা লিঙ্কার ডিএনএ মিলে নিউক্লিওজোম কাউন্ট করা হয়। বলা হয় যে একটা নিউক্লিওজোম প্লাস একটা লিঙ্কার ডিএনএ মিলে টোটাল 200টা বেস পেয়ার থাকে। বেস পেয়ার মানে ওই যে এটিজিসি সিকোয়েন্স, হ্যাঁ, তাহলে টোটাল এইখানে যদি খুঁজিস তো 200টা বেস পেয়ার পাবে, বা অ্যাডিনিন গুয়ানিন, এই অ্যাডিনিন থাইমিন আর গুয়ানিন সাইটোসিনের সিকোয়েন্স নাইট্রোজেন বেস পাবে, টোটাল 200টা পাবে। তার মধ্যে স্পেসিফিক্যালি এইখানে
নিউক্লিওজোম পোর্শনটা যেটা সেখানে 146টা থাকে, 146টা থাকে, বাকিটা থাকে থাকে লিঙ্কার পোর্শন। তো 146 বাদ দে 200 থেকে কত রইল 54। তাহলে এই লিঙ্কার পজিশনে কটা বেস পেয়ার থাকবে? বুঝা? এইরকম ভাবে পরপর যতটা ডিএনএটা আছে ফার্স্ট ফেজে যখন নিউক্লিওজোম যুক্ত হচ্ছে এইরকম ভাবে কিন্তু সে যুক্ত হয়ে হয়ে প্রথমে স্ট্রাকচারটা তৈরি করে। এবং এট এ টাইম র্যান্ডম হয় ঘটনাটা। কি হয় বললাম? এট এ টাইম হয় এবং র্যান্ডম হয়, কন্টিনিউয়াসলি এরকম ভাবে কিন্তু যুক্ত হয়ে যায়। বেশ, তাহলে এই যে স্ট্রাকচারটাকে যেমনি আমরা নিউক্লিওজোম বলছি, এইটাকে আরেকটা বলা হয় সলিনয়েড মডেল বলা হয়। কি বলা হয়? এইটাকে সলিনয়েড মডেলও বলা হয় বা সলিনয়েড স্ট্রাকচারও বলা হয়। কাকে বলা হয়? এই স্টোন অক্টামার যখন এখানের মধ্যে থাকে, ঠিক আছে, তার সাথে যখন ডিএনএ পেঁচায়, নিউ বডি, হ্যাঁ নিউ বডি, সলিনয়েড মডেল, নিউক্লিওজোম, এইসব নাম বলছি। আর তার সাথে এই যে মাঝখানের অংশটাকে লিঙ্কার ডিএনএ বলছে। আচ্ছা, লিঙ্কার ডিএনএ পোর্শনে কিন্তু আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে কিছু নন হিস্টোন প্রোটিন থাকে, ঠিক আছে, কিছু নন হিস্টোন প্রোটিন এখানে বসতে পারে, স্ক্যাফোল্ড প্রোটিন বা অন্য কেউ, ঠিক আছে, যারা হিস্টোন না, মানে H1 H2 A H2B H3 H4 এদের মধ্যে কেউ না, বাট প্রোটিন, তারা ডিএনএ তে বসে, তারা অবশ্যই সে নন হিস্টোন, হ্যাঁ হিস্টোন না যেহেতু বসে এখানে, ঠিক আছে। এইরকম ভাবে বসে তারা একটা যে স্ট্রাকচারটা তৈরি করে সেইটাকে যদি আমরা এরকম ভাবে দেখি তো দেখা হয় 11 ন্যানোমিটার। তাদের যদি উইডথটা আমরা দেখি 11 ন্যানোমিটার হয়ে থাকে, 11 ন্যানোমিটার। নরমাল ডিএনএ যখন থাকে, তাহলে নরমাল ডিএনএ অবস্থায় থাকে তখন 2 ন্যানোমিটার। ক্রমশ আমরা কি বলছি, তার উইডথটা বাড়বে, দৈর্ঘ্যটা কমবে। এরপর যেটা দেখাবো আমরা সেটাতে উইডথটা বাড়বে আর দৈর্ঘ্যটা কমে যাবে, ঠিক আছে। আসল অবস্থায় কি ছিল আমার ডিএনএটা? এরকম ছিল, হ্যাঁ কত ন্যানোমিটার বললাম? 2 ন্যানোমিটার। সেইটাতে যখন নিউক্লিওজোম বসেছে, নিউক্লিওজোম বসার পর সেটা কত হয়ে গেছে? 11 ন্যানোমিটার। তা এইটা থেকে এইটা আরো কি হয়ে যাচ্ছে? কনজেস্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে আবার যখন তাহলে এইটা এটা প্রপারলি অ্যারেঞ্জ হবে, ইয়ারা প্রপারলি, তাহলে এই যে এখানে 4টা আছে, ধর এই 4টা এবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হচ্ছে, এরকম করে স্ট্রাকচার তৈরি করছে। বুঝতে পারছি? তাহলে এরা কি করছে? নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হচ্ছে প্রপারলি, নিয়ে এরকম করে আরো ছোট হচ্ছে, ঠিক আছে। তো যখন আরো ছোট হচ্ছে তখন এইটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে 30 ন্যানোমিটার। কত হয়ে যাচ্ছে? 30 ন্যানোমিটার। একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 30 ন্যানোমিটার। আচ্ছা, এইবারে এই পুরো, আচ্ছা এইটা থেকে এইটা হচ্ছে, এইটা পুরাটা নিয়ে এইটা হচ্ছে একটা, আচ্ছা এইটা পুরাটা, এবারে এইটা পুরাটা, এই পুরাটাকে যদি আমি এরকম করে দিই, এবারে এরকম করে দেখ আরো বেশি কনজেস্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে 30 ন্যানোমিটার থেকে এবারে এটা ডাইরেক্ট হয়ে যাবে 300 ন্যানোমিটার। এই জিনিসটাকে এরকম করে করছে, এইটা বুঝতে পারছো? তার মানে এইরকম এইখানে এক একটার ভেতরে কতগুলো করে আছে? 4টা করে আছে, ধর 4টা করে নিউক্লিওজোম আছে, এরকম করে তখন এইটা আরো মোটা হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 300 ন্যানোমিটার হয়ে যাচ্ছে। বেশ, 300 ন্যানোমিটার ইজ নট এনাফ, মানে আমাকে আরো কনজেস্টেড করতে হবে, ব্যাপারটাকে আরো ছোট করতে হবে, আরো ঘন করতে হবে, তবে তো আমার ক্রোমোজোমের স্ট্রাকচারটা আসবে। তো আরো ঘন করার জন্য আমি কি করছি? ওই স্ট্রাকচারটাকে এই যে স্ট্রাকচারটা হয়েছে, হ্যাঁ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে নিয়ে এবার আমি নেক্সট কাজ করছি, সেটা হচ্ছে আরো পেঁচাচ্ছি, ঠিক আছে। এইটাকে যখন আমি আরো পেঁচাচ্ছি, নিয়ে দুটো ফেজে ভাগ করছি, এইদিকে একটা ফেজ করছি, এইদিকে একটা ফেজ। এইটা হয়ে যাচ্ছে আমার 700 ন্যানোমিটার। কত হয়ে যাচ্ছে? 700 ন্যানোমিটার। এবং এই পুরো স্ট্রাকচারটাকে আমি যখন একটা শেপ দিয়ে দিচ্ছি তখন এটা মোটামুটি একটা ক্রোমোজোমের মতন দিয়ে দিচ্ছি। এটাকে যখন আমি শেপ দিয়ে দিচ্ছি তখন এটা মোটামুটি কি হয়ে যাচ্ছে? একটা ক্রোমোজোমের স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাচ্ছে? 1400 ন্যানোমিটার। 1400 ন্যানোমিটার হচ্ছে হাইয়েস্ট, মানে ইয়ার পর আর হওয়ার কিছু না, ঠিক আছে। 1400 ন্যানোমিটার হচ্ছে হাইয়েস্ট, এরপর আর হওয়ার কিছু না। এইটাই হচ্ছে আসল ক্রোমোজোমের স্ট্রাকচার। তাহলে আমরা কি করলাম? আমরা শুরু করলাম 2 ন্যানোমিটার থেকে, আর আস্তে আস্তে তাকে আমরা যত বেশি কনডেন্স করেছি তত কি হচ্ছে? আমরা স্ট্রাকচারটাকে তত বেশি ফিল করতে পারছি।
এবং আমরা এটা এন্ড অফ দ্য ক্লাস বলতে পারি যে আমরা এটা দেখলাম যে কি হচ্ছে, যে পুরো স্ট্রাকচারটা ক্রোমোজোমে পরিণত হয়ে যাচ্ছে। কি ছিল প্রথমে, কি ছিল প্রথমে ডিএনএ ছিল, ডিএনএ থেকে সেটা নিউক্লিওসোমগুলো যুক্ত হলো, সেই নিউক্লিওসোমগুলোকে নিয়ে এক একটা নিউক্লিওসোম যদি আমি ডিনোট করার চেষ্টা করি তাহলে এইটা একটা নিউক্লিওসোম, এইটা একটা নিউক্লিওসোম, এইটা একটা নিউক্লিওসোম, এটা একটা, এরকম ধাপে ধাপে এইটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ। আচ্ছা, এইটা পুরাটাকে আমি এরকম একটা সিকোয়েন্স বানাচ্ছি, আরেকটা বানাচ্ছি, এরকম কনডেন্স করলাম। তারপর এই স্ট্রাকচারটাকে পুরাটাকে আরো বেশি কনডেন্স করলাম, তারপর সেটা একদম লাস্টে কি হয়ে গেল, ক্রোমোজোমে পরিণত হলো। প্রথমে যেটা ছিল কি, সেটা ক্রোমাটিন অবস্থায় ছিল, সেই ক্রোমাটিনটাকে আমরা আস্তে আস্তে কি মানে ডিএনএ অবস্থায় ছিল, সেই ডিএনএটাকে প্রথমে এটাকে ডাইরেক্ট ডিএনএ বলবো, তারপর এটাকে নিউক্লিওসোম বলবো, তারপর এটাকে ক্রোমাটিন বলবো, তারপর সেটা ক্রোমাটিড বলবো, এক একটাকে ক্রোমাটিড বলছি, এইরকম বিভিন্ন ফেজে তার বিভিন্ন নাম নিয়ে তারা নিজেকে সাজাইছে। ঠিক আছে, এই সাজানোটাকেই বা এই সিকোয়েন্স, সাজানোর যে সিকোয়েন্সটাকে, এই সিকোয়েন্সটাকে কি বলেছে, নিউক্লিওসোম মডেল বলা হয়েছে। বোঝা গেল? তাহলে এই নিউক্লিওসোম মডেলটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট কিসে, আমাদের ডিএনএ ক্ষেত্রে। তো প্রথম রগার কর্নবার্গ, ঠিক আছে, রগার কর্নবার্গ 1974 খ্রিস্টাব্দে নিউক্লিওসোম মডেলটা কি করেছিলেন, নামকরণ করেছিলেন। কি করেছিলেন? নামকরণ করেছিলেন। ঠিক আছে, এবার এখানে আরেকটা গল্প আছে যেটা শুরুতেই বলা উচিত ছিল, কিন্তু ভালো হলো তোদের পুরো কনসেপ্টটা পাইছিস, এবারে বুঝতে পারবি। তো এই স্ট্রাকচারটা দেখ, এই স্ট্রাকচারটা যেখানে নিউক্লিওসোম যুক্ত হয়ে আছে, যদি আমি বলি যে এটা অনেকটা ধর একটা মালা আছে, ঠিক আছে, একটা সুতার মালা, এবং সেইটাতে ধর এই দিকটা আমি ছিঁড়ে নিয়ে একটা ছুঁচের সাথে যুক্ত করেছি এবং একটা একটা করে পুঁথি ঢুকাচ্ছি, সাদা সাদা পুঁথি ঢুকাচ্ছি। তো এইটা যা দেখতে, এইটা তাই দেখতে কিনা অনেকটা একই দেখতে। তো এইটা ইংরেজিতে কি বলছে, একটা স্ট্রিং, সুতা মানে একটা স্ট্রিং, আর এইগুলোকে ছোট ছোট পুঁথিকে কি বলা হয়, বিট বলা হয়। তো এইটাকে যখন প্রথম রজার কর্নবার্গ দেখেছিলেন, তখন ওনার মনে হয়েছিল এটা অনেকটা বিটস অন স্ট্রিং দেখতে। কেমন? বিটস অন স্ট্রিংস, মানে একটা স্ট্রিং এর উপর পুঁথি রাখা হয়েছে, সেই রকম দেখতে নিউক্লিওসোম মডেল। তো সেইটা প্রথম অবজার্ভ করা হয়েছিল মাইক্রোস্কোপে এবং তারপর এই মডেলটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এইটাই হচ্ছে ওভারঅল নিউক্লিওসোম মডেল।